আপনারা আগের পর্বতে শুনেছেন অমিত বালিগাঁও গ্রামে এসে দেখল কল্পনা বৌদির বিষণ্ণতা আর গভীর রাতের কান্না। এক রাতে কল্পনার আচরণে এক অজানা রহস্যের ইঙ্গিত পেল সে। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় পর্ব। বালিগাঁওয়ের রাতে যেন এক ধরনের অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। ঝিঁঝি পোকার আওয়াজ আর দূরে নদীর কলধ্বনি ছাড়া সব কিছু স্তব্ধ। কিন্তু সেই রাতে কল্পনার মুখে তার অতীতের কথা শুনে আমার মনের ভেতরে ঝড় উঠল। কল্পনার মুখে সেই প্রথম প্রেমিকের কথা শুনে আমি থমকে গেলাম। সে তার কণ্ঠের ভারসাম্য ধরে রেখে বলল, তুমি হয়তো জানো না, আমার বিয়ের আগে আমার এক মানুষের সঙ্গে গভীর সম্পর্ক ছিল, আর তার নাম ছিল শুভ্র। সে আমার জীবনের প্রথম এবং একমাত্র ভালোবাসা। কিন্তু আমার বাবা মা আমাদের সম্পর্ক মেনে নিতে পারেনি। তারা বলল সে গরিব, তার সঙ্গে আমার জীবন নষ্ট হয়ে যাবে। এরপর আমার বিয়ে হয় সোমনাথের সঙ্গে। আমি কিছু বললাম না। কল্পনার চোখের দিকে তাকিয়ে দেখলাম সেখানে চাপা কান্নার ছাপ স্পষ্ট। আবারও কল্পনা বলল, তোমার দাদা ভালো মানুষ, সে আমার প্রতি কোনো অন্যায় করেনি। কিন্তু আমার মনের ভেতর শুভ্র আজও বাস করে। আমি চেষ্টা করেছি তাকে ভুলতে, কিন্তু পারিনি। আমার মাঝে মাঝে মনে হয় আমি এই বিয়েতে বন্দি। তোমার দাদা আমার মনের শূন্যতা পূরণ করতে পারে না। এই কথাগুলো শুনে আমি হতবাক হলাম। আমি দাদার প্রতি কল্পনার ভালোবাসার অভাবের কারণ বুঝতে পারছিলাম, কিন্তু এটা বুঝতে পারিনি যে তার অতীত তাকে এত গভীরভাবে প্রভাবিত করেছে। এর পরদিন সকালে আমি দাদার সঙ্গে বসে চা খাচ্ছিলাম। কল্পনার বিষণ্ণতার কথা বলতে গিয়ে থেমে গেলাম। কিভাবে বলি যে দাদা স্ত্রী সুখী নয়? যে সম্পর্কের ভেতরে একজন মানুষ এমন নিঃসঙ্গ হতে পারে, তার সমাধান কি? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, দাদা তুমি কি কল্পনার সঙ্গে সময় কাটাও? আমার দাদা অবাক হয়ে বলল, কি বলছিস অমিত? আমি তো কাজের জন্য এত ব্যস্ত থাকি যে সময় পাওয়া মুশকিল। আমি বললাম, তুমি কি জানো সে বেশ একাকী বোধ করে? আমার দাদা হেসে বলল, আরে তুই মেয়েদের মন বুঝিস না। ও ঠিক আছে, এসব মনের দুর্বলতা, একদিন ঠিক হয়ে যাবে। আমি বুঝলাম দাদা এই বিষয়টাকে তেমন গুরুত্ব দিতে চায় না। তার কাছে জীবনের সাফল্য মানে শুধু আর্থিক সুরক্ষা আর সামাজিক সম্মান। কিন্তু কল্পনার মনে যে এক গভীর শূন্যতা বাস করছে, তা সে বোঝেনি। কল্পনার সঙ্গে আমার কথোপকথন আমাকে আরও ভাবিয়ে তুলল। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম সে শুধু অতীতের কারণে একা নয়, বর্তমানে তার জীবনে কিছু একটা চলছে। একদিন দুপুরে আমি উঠোনে বসেছিলাম। কল্পনা তার ঘর থেকে বেরিয়ে কোথাও চলে গেল। আমি চুপচাপ তাকে অনুসরণ করলাম। আর সে গ্রামের পাশের একটি পুরনো আমবাগানে গিয়ে দাঁড়ালো। সেখানে সে কারোর জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে একজন পুরুষ এসে উপস্থিত হলো। আমি লুকিয়ে দেখলাম পুরুষটি মাঝবয়সী এবং তার চেহারা খুবই পরিচিত মনে হলো। আমি শুনতে পেলাম তাদের কথোপকথন। আমি শুনতে পেলাম কল্পনা বৌদি বলল, তোমার এখানে আসাটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। তখনই পুরুষটি বলল, আমার কি করার আছে বলো? আমি তোমাকে ছেড়ে যেতে পারি না। তোমার সঙ্গে এই সম্পর্ক আমার জীবনের অবশিষ্ট আনন্দ। এই কথাগুলো শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। কল্পনা কি কারোর সঙ্গে গোপন সম্পর্কে জড়িয়ে পড়েছে? এই পুরুষটি কে? আমি চুপচাপ বাড়ি ফিরে এলাম। কল্পনার এই গোপনতা আমাকে আরও বেশি অস্বস্তিতে ফেলল। আমি জানতাম এই সম্পর্কের মধ্যে
এখন বড় ধরনের বিপদ লুকিয়ে আছে। আমি কি দাদাকে সব কিছু জানাবো, নাকি কল্পনার সঙ্গে সরাসরি কথা বলবো? আর রাতে কল্পনার সঙ্গে কথা বলার জন্য তার ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজা খোলা ছিল। কল্পনা বিছানার পাশে বসে একটা চিঠি পড়ছিল। আমি বললাম, বৌদি, তোমার সঙ্গে কিছু কথা বলতে পারি? আমার দিকে তাকিয়ে কল্পনা বলল, অমিত, তুমি তো আমাকে সবসময় বোঝার চেষ্টা করো, কিন্তু আজ আমার যা বলার আছে তা শুনলে হয়তো আমাকে ভুল বুঝবে। আমি বললাম, তোমার সব কথা শুনতে আমি প্রস্তুত, সত্যি বলো। আর কল্পনা চিঠিটা আমার দিকে বাড়িয়ে দিল। তাতে লেখা ছিল, তোমার সঙ্গে যে সময়গুলো কাটিয়েছি তা আমার জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্ত, কিন্তু আমি জানি আমরা একসঙ্গে থাকতে পারবো না। আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। তোমার সুখের জন্য আমি চলে যাব। ইতি শুভ্র। এই চিঠিটা পড়ে আমার মনে আরও প্রশ্ন উঠল। তাহলে কি কল্পনার জীবনে শুভ্র এখন উপস্থিত, নাকি এই চিঠির পেছনে আরও গভীর কোনো রহস্য আছে? আপনার কি মনে হয়, কল্পনার জীবন ঘিরে রহস্য কি আরও ঘনীভূত হলো? তৃতীয় ও শেষ পর্বে কল্পনার গোপন সম্পর্ক এবং চিঠির পেছনে সত্য উদ্ঘাটিত হবে। এটা জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাথে আজকের পর্বটাকে লাইক করুন। আজকের পর্ব এখানেই শেষ। টাটা, বাই বাই।